তাহলে দেখ মোটামুটি আমাদের এই কয়েকটা মূলক আছে অর্থাৎ র্যাডিক্যাল আছে, কয়েকটা র্যাডিক্যাল ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে সায়ানেট CnO মাইনাস। তাহলে কি বলেছিলাম আগে, যে এইমাত্র একটু আগে বললাম যে কোনো মূলকের ভ্যালেন্সি কোথায় থাকে না, তার মাথার উপরে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটাই হচ্ছে তার ভ্যালেন্সি। তাহলে এই সায়ানেট মূলকের ভ্যালেন্সি কত? মাইনাস আছে, তার মানে কি 1, শুধু মাইনাস আছে। সায়ানাইড Cn মাইনাস, তার মানে কি ভ্যালেন্সি কত? 1। সায়ানেট CnS মাইনাস, তার মানে কি 1। অ্যামোনিয়াম NH4 প্লাস, এখানে যদি ফসফেট দেখতে যাই PO4 3 মাইনাস আছে, তাহলে কি হবে না 3 হয়ে যাবে। হাইড্রোনিয়াম H3O প্লাস, তার মানে 1। ফসফোনিয়াম PH4 প্লাস 1। নাইট্রাইট NO2 মাইনাস, তার মানে কি 1। নাইট্রেট NO3 মাইনাস 1। ক্লোরেট ClO3 মাইনাস 1। ক্লোরাইড ClO2 মাইনাস, তার মানে কি 1। পারক্লোরেট ClO4 2 মাইনাস, তার মানে কি এখানে 2। কার্বনেট CO3 2 মাইনাস 2। ফসফেট PO4 3 মাইনাস, তার মানে ভ্যালেন্সি কত? 3। ফসফাইড PO3 3 মাইনাস, ভ্যালেন্সি কত? 3। বাইকার্বনেট HCO3 মাইনাস, তার মানে 1। বাইসালফেট HSO4 মাইনাস, তার মানে কি 1। বাইসালফাইড HSO3 মাইনাস 1। বাইফসফেট HPO4 2 মাইনাস, তার মানে ভ্যালেন্সি কত? 2। তো এইভাবে আমাদের র্যাডিক্যালগুলোর ভ্যালেন্সিগুলো ঠিক যেরকম ভাবে দেখিয়েছিলাম সেরকম ভাবে যদি বের করতে চাস, বের করতে পারিস, একইভাবেই বেরোবে। ঠিক আছে? ওকে, তাহলে কি না, তাহলে হচ্ছে আমাদের যে ভ্যালেন্সিগুলো এগুলো মুখস্থ করতে হয়। তাহলে আমরা যেমন আগের দিন দেখেছিলাম যে NaCl Na+Cl- ওই যে NaCl যৌগ গঠন করেছিল, ঠিক আছে, ঠিক মূলকের মাধ্যমেই যৌগ গঠন করেছিল, অর্থাৎ ওখানে ক্লোরেট মূলক ছিল, তাই তো, সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ ক্লোরেট মূলক ছিল Cl-। তাহলে কি হয় না, এদিকে জেনারেলি আমরা পরিবেশে সাধারণভাবে ঘুরে বেড়াতে দেখতে পাই না, ঠিক আছে, এদিকে জেনারেলি আমরা সাধারণভাবে পরিবেশে এদের ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায় না। এরা সবসময় কোনো একটা যৌগের সাথে অ্যাটাচ হয়েই থাকে, এরা কখনো সিঙ্গেল অ্যাটমের মতো এরা বসবাস করে না, ঠিক আছে। যেমন যৌগগুলো, মৌলগুলো, যেমন ধর সোডিয়াম বল, কার্বন বল, অক্সিজেন বল, এরা আলাদা আলাদাভাবে থাকতে পারে, কিন্তু এরা জেনারেলি আলাদা আলাদাভাবে থাকে না, এরা সবসময় যৌগ গঠনের মাধ্যমে এরা পরিবেশের মধ্যে বিলং করে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফ্যাক্টর। তো এরপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টারে কি বলছে? রাসায়নিক বিক্রিয়া। তো নেক্সট চ্যাপ্টারে আমরা কি দেখব না, রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া দেখার আগে রাসায়নিক বিক্রিয়াটা কাকে বলে, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, তাহলে এটা মোটামুটি হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরে গেছিস এই পোর্শনটা। ওকে, তাহলে আমরা কি দেখবো? যে রাসায়নিক বিক্রিয়া, তাই তো, আমরা কি দেখবো? যে রাসায়নিক বিক্রিয়া। বেশ, তাহলে রাসায়নিক বিক্রিয়া, তাহলে রাসায়নিক বিক্রিয়া দেখার আগে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? তাহলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে না, যে প্রক্রিয়ার সাহায্যে একটি পদার্থ বিশ্লিষ্ট হয় কিংবা দুই বা তার বেশি ভিন্নধর্মী পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে পরিবর্তিত হয়ে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থ তৈরি করে, তাকে কি বলা হয়? রাসায়নিক বিক্রিয়া বলা হয়। অর্থাৎ কি না, যে প্রক্রিয়ায় একটি পদার্থ, যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে বা দুই বা তার বেশি পদার্থ যুক্ত হয়ে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থ তৈরি করে, তাকেই কি বলা হয়? কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি পদার্থ বিশ্লিষ্ট হয় কিংবা দুই বা তার বেশি পদার্থ যুক্ত হয়ে
একটি সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থ তৈরি করে তাকে কি বলা হয়? রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় যে যে পদার্থগুলো অংশগ্রহণ করে সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় বিক্রিয়ক, আর যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে, যেমন ধর আমাদের ধর কার্বন ডাইঅক্সাইড C+O2 সমান CO2, সব থেকে ছোট এবং সহজ এক্সাম্পল। C+O2 সমান তৈরি হলো CO2। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি একটা কেমিক্যাল রিঅ্যাকশন, একটা কার্বনের অ্যাটম আর দুটো অক্সিজেনের অ্যাটম যুক্ত হয়ে কি তৈরি করেছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখ এখানে কি হচ্ছে না, এই দুটো কি, এই দুটো কি না, এই দুটো হচ্ছে বিক্রিয়ক, আর কার্বন ডাইঅক্সাইডটা কি না, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ বিক্রিয়ার ফলে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে কি বিক্রিয়াজাত পদার্থ। তাহলে কার্বন আর অক্সিজেন এখন হচ্ছে কি বিক্রিয়ক, আর কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কি বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, বেশ। তাহলে এবারে দেখ, তাহলে আমাদের এই যে কেমিক্যাল রিঅ্যাকশন, আমাদের এই কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য কিছু কিছু জিনিসের প্রয়োজন আছে। কিছু কিছু জিনিস বলতে কিরকম না, আমাদের এই কেমিক্যাল রিঅ্যাকশনটা কমপ্লিট করার জন্য যেমন ধর বিভিন্ন নির্দিষ্ট তাপের প্রয়োজন, নির্দিষ্ট আলোর প্রয়োজন আছে, নির্দিষ্ট চাপের প্রয়োজন আছে, নির্দিষ্ট দ্রাবক লাগে। ঠিক আছে, তবেই কেমিক্যাল রিঅ্যাকশনগুলো কমপ্লিট হয়। ঠিক আছে, যেমন ধর আমরা ধর ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ যদি আমরা দেখতে যাই, সালোক সংশ্লেষ কি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড আর জল থাকলেই হবে? সূর্যালোকের কি প্রয়োজন নেই? তার মানে কি না, টেম্পারেচারের উপরেও কেমিক্যাল রিঅ্যাকশন অনেকটা ডিপেন্ড করে, বা আলোর উপরেও অনেকটা ডিপেন্ড করে, চাপের উপরেও অনেকটা ডিপেন্ড করে, তাই তো? যেমন ধর কেমিক্যাল রিঅ্যাকশন, যেমন ধর আমরা বন্দুক থেকে গুলি ছুটছি, তো সেখানেও একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে চাপ, তাই তো? তো এরকম চাপের উপরেও সমস্ত কিছু নির্ভর করে। ঠিক আছে, বাকি হচ্ছে যেমন ধর তোদের বইতে যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে তাপের উপর বেস করে, জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের বিয়োজনের উপর তাপের প্রভাব। কিউপ্রিক নাইট্রেট, ঠিক আছে, কিউপ্রিক নাইট্রেটের সংকেত কি? CuNO3 CuNO3 তাহলে দেখ এবার তো তোদের তো এখন অত ডিটেলস দেয়া নেই, যা শুধুমাত্র সমীকরণগুলো লিখে দিয়েছে। তাহলে CuNO3 যদি ভোল্ট ওয়াইজে যদি এখানে বিয়োজন করা হয়, তাহলে এইমাত্র কি বলেছিলাম যে একটা পদার্থ থেকে অনেকগুলো তৈরি হতে পারে, আবার অনেকগুলো পদার্থ থেকে অনেকগুলো পদার্থ তৈরি হতে পারে। যেমন কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে তৈরি, কার্বন আর অক্সিজেন মিলে দুটো মিলে তৈরি হয়েছিল কার্বন ডাইঅক্সাইড একটা। এখানে আমরা কি দেখবো? CuNO3 অর্থাৎ কিউপ্রিক নাইট্রেট থেকে আমরা কি দেখবো কি কি তৈরি হয়? CuNO3 থেকে CuNO3 থেকে কি কি তৈরি হয় না, CuO তৈরি হয়, প্লাস কি তৈরি হয়? NO2 তৈরি হয়, প্লাস O2 তৈরি হয়। তাহলে এখানে দেখ একটাই বিক্রিয়ক, কিন্তু বিক্রিয়াজাত পদার্থ কটা? তিনটে পেলাম। ঠিক আছে, কিউপ্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড, আর একটা কি তো এগুলো তৈরি হয়। তো বিক্রিয়ার শুরুতেই শক্তির প্রয়োজনে উষ্ণতা বাড়লে অনুদের গতিশক্তি বাড়ে, তো তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি ঘটে। ঠিক আছে, অর্থাৎ তাপ বাড়ালে যেমন ধর আমরা জেনারেলি কি দেখতে পাই যে মায়েরা যখন ভাত রান্না করে, তাই তো দেখতে পাই যে গ্যাসটা একটু জোরে করে দিল, তখন কি হয় আরো বেশি টেম্পারেচারে ফোটে, অর্থাৎ তাড়াতাড়ি ওর যে জলের যে বয়লিং টেম্পারেচার, সেই বয়লিং টেম্পারেচারটা তাড়াতাড়ি অতিক্রম করে, অর্থাৎ কি টেম্পারেচারটা বেড়ে যায়, বাড়ানো হয়। তাহলে এক্ষেত্রেও তাই। ঠিক আছে, বেশ। তাহলে তাপের উপর প্রভাব,
এটা হচ্ছে তাপের উপর, এটা তাপ দেওয়ার ফলে এটা তৈরি হয় CuNO3 হোল টু থেকে CuO প্লাস NO2 প্লাস CO2 তৈরি হয়। ঠিক আছে, এবারে ধর যদি আমরা দেখতে পাই আলোর উপর, তাহলে আলোর ক্ষেত্রে আমি কি বললাম না, এটা তো হলো তাপের উপর। আলোর উপর কি বললাম, আলোর উপর হচ্ছে সালোক সংশ্লেষ। আলোর উপর কি বললাম না, আলোর উপর বললাম সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষের সময় কি কি প্রয়োজন হয় না, O2 প্লাস H2O, O2 প্লাস H2O, মাঝে কি লাগে, মাঝে লাগে সূর্যালোক লাগে, দিয়ে কি তৈরি হয় C6H12O6, C6H12O6 প্লাস কি তৈরি হয় এখানে CO2, কার্বন ডাইঅক্সাইড নিয়ে তৈরি করে আলোর সময়। CO2 প্লাস H2 C6H12O6 প্লাস O2 প্লাস H2O, জলও তৈরি হয়। ঠিক আছে, তো আলোর সাথে এইগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, আর এখানে হচ্ছে আমাদের সূর্যালোক আছে, সান আছে আমাদের এখানে সূর্যালোক, যে কি করছে আলো দিচ্ছে। ঠিক আছে, দিয়ে তৈরি হয়ে গেল কি C6H12O6 অর্থাৎ গ্লুকোজ, অক্সিজেন প্লাস ওয়াটার তৈরি হয়ে গেল আলোর উপর। তারপর তো যদি আমরা দেখতে পাই চাপের উপর, চাপের উপর যেমন খেলার যে বন্দুক, সেই বন্দুকের টোটা ভরে ফটাস করে ফায়ার করলাম, চাপ করলো, ফেটে গেল, দুম করে আওয়াজ উঠলো, তাহলে সেগুলো কি চাপের উপর। তারপর ধর দ্রাবক বলেছে, টেস্ট টিউবে শুকনো খাবার NaHCO3 অর্থাৎ শুকনো খাবার মানে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আমাদের HCO3 বাইকার্বনেট মূলক, এইমাত্র বলে গেছি বাইকার্বনেট মূলক HCO3 মাইনাস। ঠিক আছে, অর্থাৎ বাইকার্বনেট আর সোডিয়াম মিলে তৈরি হচ্ছে কি না সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ বাইকার্বনেট মূলক এইমাত্র আগে লিখে গেছি। ঠিক আছে, HCO3 মাইনাস দেখে নিবি, তাহলে এখানে তৈরি হচ্ছে কি NaHCO3 অর্থাৎ কি সোডিয়াম বাইকার্বনেট। তাহলে সোডিয়াম বাইকার্বনেট এখানে শুধু একটাই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যদি আমাদের বলে দেয় যে খাবার সোডার কেমিক্যাল নাম কি, খাবার সোডার কেমিক্যাল নাম মনে রাখবি সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডা। বাকি এই পোর্শনটা কিছু ইম্পর্টেন্ট নয়। খাবার সোডার রাসায়নিক নাম যদি বলে তাহলে কি হবে NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। এটা হচ্ছে খাবার সোডার রাসায়নিক নাম NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে নাম। ঠিক আছে, তারপর তার দ্রাবক যদি দেখতে চাই, জল হচ্ছে সব থেকে তো ভালো দ্রাবক, তাই তো। তো দ্রাবক কি না, দ্রাব এবং দ্রাবক মিলে তৈরি হয় কি না দ্রবণ তৈরি হয়। এগুলো তো আগে পড়েছিস না পড়িসনি, দ্রাবক কাকে বলে, দ্রাবক কাকে বলে, অত ডিটেলসে যাবো না আমি, যা শুধুমাত্র দ্রবণ কি জিনিস না, দ্রবণ হচ্ছে তৈরি হয় দ্রাবক প্লাস দ্রাব্য মিলে। ঠিক আছে, তাহলে দ্রাবক প্লাস দ্রাব্য মিলে তৈরি হয় দ্রবণ। ঠিক আছে, দ্রাবক হচ্ছে কি না যার মধ্যে দ্রবীভূত করা হয়, দ্রাব্য কি জিনিস যাকে দ্রবীভূত করা হয়, দ্রবণ কি জিনিস অর্থাৎ যেটা তৈরি হয় যে মিশ্রণটা সেইটাকে বলা হয় কি দ্রবণ। অর্থাৎ দ্রাবক কি জিনিস, দ্রাবক হচ্ছে যার মধ্যে, আচ্ছা আমি একটু কালিটা ভরে নিই, পজ করলাম একটু। তাহলে আমাদের দ্রাবক কি জিনিস না যার মধ্যে দ্রবীভূত করা হয়, অর্থাৎ দ্রাবক হচ্ছে যার মধ্যে দ্রবীভূত করা হয়। দ্রাব্য কি জিনিস না যাকে দ্রবীভূত করা হয়। দ্রবণ কি জিনিস, দ্রবণ হচ্ছে যেটা তৈরি হয়। যেমন হচ্ছে, যেমন ধর জল, আমরা কি দেখেছিস জল, এটা কি চিনি দিয়ে কি তৈরি হয় শরবত, জল চিনি মিলে কি তৈরি হয় শরবত তৈরি হয়। অর্থাৎ কি জলটা হচ্ছে দ্রাবক। দেখেছিস কখনো যে চিনিতে জল মেশালো, সেটা তো মেশায় না, সবসময় কি মেশায় জলেতে চিনি মেশানো হয়। তার মানে কি, তার মানে যার মধ্যে দ্রবীভূত করা হয়, অর্থাৎ জলটা জলের মধ্যে দ্রবীভূত করা হয়, কাকে দ্রবীভূত করা হয় চিনিকে, সেজন্য চিনিটা দ্রাবক। দ্রবণ কি তৈরি হলো শরবত তৈরি হলো। ঠিক আছে, বোঝা গেছে। তো এই হচ্ছে দ্রাবকের ঠান্ডা। বেশ, তাহলে এরকম দ্রাব এবং দ্রাবক, অর্থাৎ দ্রাবক আমরা দেখতে পাই কি কি, দ্রাবক আমরা কি কি দেখতে পাই, জল, কেরোসিন, বেনজিন, তারপিন তেল, তো এগুলো সব হচ্ছে আমাদের দ্রাবক। যেমন ধর বাড়িতে যখন দেখবি তোর
রং টং করবার সময় দেখবি বাড়িতে দেখবি যে একটু তারপিন তেল মিশিয়ে দেয়, তাই তো, তারপিন তেল একটু মিশিয়ে দেয়, তাহলে যাতে কি হয় না যাতে ওর মধ্যে দ্রবীভূত করা যায়। তো এগুলো হচ্ছে ব্যাপার। তো এরপর দেখ কি বলছে তড়ি, এগুলো সেরকম মতো ইম্পর্টেন্ট নয়। তড়ি রাসায়নিক বিক্রিয়া ঘটানো হচ্ছে ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোলাইটিং, এগুলো তোদের এত কিছু কি করতে দিয়েছে জানি না, ঠিক আছে, কোনো ডিটেলস দেওয়া নেই, কিছু নেই। ইলেকট্রোপ্লেটিং ইলেকট্রোলাইটিংটা পড়াবো যখন ক্যাথোড অ্যানোড পড়াবো, তখন সেই জায়গায় পড়াবো ইলেকট্রোপ্লেটিং কি জিনিস, সব থেকে ভালো বুঝতে পারবি, ঠিক আছে। যখন আমরা ক্যাথোড অ্যানোড পড়াবো তখন দেখবো ইলেকট্রোপ্লেটিং কি জিনিস, ঠিক আছে। বেশ, তাহলে আজকে এটাই থাক। এরপর অনুঘটকটা দেখবো কি জিনিস। ইলেকট্রোপ্লেটিং অর্থাৎ যে তড়িৎ রাসায়নিক, ওটা যখন আমরা ক্যাথোড অ্যানোড দেখবো, অর্থাৎ তোদের দেখবি এর পরে দিয়ে আছে, দেখবি রাসায়নিক জারণ বিজারণের পরই দেখবি আছে, তখন ওই জায়গায় আমরা দেখবো, ঠিক আছে। অর্থাৎ তড়িৎ রাসায়নিক প্রভাব যে চ্যাপ্টারটা আছে তোদের 2.4 তড়িৎ রাসায়নিক প্রভাব, ওই চ্যাপ্টারটা যখন পড়াবো তখন আমরা দেখবো যে ইলেকট্রোপ্লেটিং ইলেকট্রোলাইটিং কি জিনিস। ক্যাথোড অ্যানোড দিয়ে ওটা আরো বেশ বুঝতে পারবি, ঠিক আছে। বেশ, এবার আমরা কি দেখবো না অনুঘটক দেখবো। বেশ, তাহলে কি না অনুঘটক কাকে বলে? তাহলে কি পড়বো না অনুঘটক। অনুঘটক, তাই তো। অনুঘটকের ইংলিশ হচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট, অনুঘটকের হচ্ছে ইংলিশ কি ক্যাটালিস্ট। তাহলে অনুঘটক কাকে বলে না যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে শুধুমাত্র ওই যে রাসায়নিক বিক্রিয়াটা বেগ বৃদ্ধি করে না, এমনকি বেগ কমাতেও সাহায্য করে, এবং বিক্রিয়া শেষে যাদের ভর এবং রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় না, সেই পদার্থকে কি বলা হয়? অনুঘটক বলা হয়। তাহলে অনুঘটক কাকে বলে না যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়ার শেষে যাদের ভর এবং রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় না, রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকেই কি বলা হয়? অনুঘটক বলা হয় বা ক্যাটালিস্ট বলা হয়, ঠিক আছে। অর্থাৎ কি না যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে যাদের ভর এবং রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় না, তাদের কি বলা হয় না অনুঘটক বলা হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে অনুঘটক বলতে কিরকম, যেমন ধর আমার মায়েরা গ্যাসে রান্না করছে, গ্যাসের কি হচ্ছে ভাল্বটা হচ্ছে অনুঘটক। আমরা ভাল্বটাকে কমিয়ে বা বাড়িয়ে কি করতে পারি না আমাদের যে টেম্পারেচারটা সেই টেম্পারেচারটাকে কখনো কমাতে পারি কখনো বাড়াতে পারি। তাহলে ঠিক সেরকম হচ্ছে অনুঘটকগুলো। কিছু কিছু অনুঘটক আছে যারা বিক্রিয়ার বেগটা বাড়িয়ে দেয়, অর্থাৎ কি খুব তাড়াতাড়ি স্পিডে কাজ করে, আবার কিছু কিছু অনুঘটক আছে কি বিক্রিয়ার স্পিডটা কমিয়ে দেয়, অর্থাৎ ধীর গতিতে কাজ করে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। যেমন ধর যদি আমরা একটা ধর কাপড়ে আগুন ধরালাম, যদি একদম শুকনো কাপড় হয় তাহলে কি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আগুন ধরে যাবে, কিন্তু যদি হালকা স্যাঁতস্যাঁতে হয় তাহলে আগুন ধরতে কিন্তু টাইম লাগবে, অর্থাৎ ধোঁয়া তৈরি হবে বেশি। তাহলে কি হলো না এখানে জলটা কি করলো অনুঘটকের মতো কাজ করে দিল, অর্থাৎ ওই যে আর্দ্রতাটা এলো, তার ফলে কি হলো না ওটার যে স্পিডটা অর্থাৎ ওই যে কাপড়টা পুড়ে যাওয়ার প্রবণতাটা কি হয়ে গেল কমে গেল। তো এগুলোই হচ্ছে বেসিক্যালি অনুঘটকের কাজ, ঠিক আছে। তো এই অনুঘটক দু টাইপের হয়, একটা হচ্ছে পজিটিভ অনুঘটক বা পড়া অনুঘটক, আর একটা হয় নেগেটিভ অনুঘটক বা অপরা অনুঘটক, ঠিক আছে।
অর্থাৎ কি হয়, একটা হয় পজিটিভ অনুঘটক বা পরা অনুঘটক, একটা হচ্ছে, এটা দুটো টাইপের, একটা হচ্ছে পজিটিভ বা পরা অনুঘটক, আর একটা হচ্ছে নেগেটিভ বা অপরা। একটা হয় পজিটিভ বা পরা অনুঘটক, আর একটা হয় নেগেটিভ বা অপরা অনুঘটক। তো পরা অনুঘটক গুলো কারা না, যারা হচ্ছে বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে, বেগ বৃদ্ধি করে, আর এরা কি বুঝতেই পারছিস বেগ হ্রাস করে। তাহলে পরা অনুঘটকরা কি করে না বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে, আর অপরা অনুঘটকরা কি করে বিক্রিয়ার বেগ হ্রাস করে। তাহলে যদি আমরা পরা অনুঘটকের একটা দেখতে পাই, তাহলে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে এর ক্ষেত্রে ফসফরিক অ্যাসিড। এর ক্ষেত্রে কি দেখবো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, যদি এক্সাম্পল দেখি একটা করে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অর্থাৎ MnO2, ঠিক আছে। আর ওর ক্ষেত্রে কি লিখবো, ওর ক্ষেত্রে লিখবো ফসফরিক অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিড H3PO4, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পরা অনুঘটক, একটা হচ্ছে অপরা অনুঘটক। তো অনুঘটকের দেখ কি কি বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা যদি অনুঘটকের বৈশিষ্ট্য দেখতে যাই, তাহলে অনুঘটকের বৈশিষ্ট্য যদি দেখতে যাই কি কি দেখবো না, অনুঘটকরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে তাদেরকে কিন্তু আবার ফিরে পাওয়া যায়। অর্থাৎ কি অনুঘটকরা বৈশিষ্ট্য বইতে দেখি ভালো লেখা আছে, অর্থাৎ অনুঘটকরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাদেরকে ফিরে পাওয়া যায়। সরি। তাহলে অনুঘটকের ক্ষেত্রে কি লিখেছিলাম, এই যে এখানেও বলেছিলাম তাদের ভর এবং রাসায়নিক গঠনে কোনো রকম কোনো পরিবর্তন হয় না, এখানেও ঠিক সেম জিনিস। অর্থাৎ কি অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে ঠিকই, কিন্তু এদের বিক্রিয়া শেষে এদের ভর এবং গঠনে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয় না। তারপর কি না, তারপর নেক্সট বৈশিষ্ট্য বলছে এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ারই বেগ বাড়িয়ে দেবে। অর্থাৎ এক একটা অনুঘটক এক একটা নির্দিষ্ট বিক্রিয়ার উপরেই কাজ করে, সেই প্রত্যেকটা বিক্রিয়ার জন্য সেই অনুঘটকটা কাজ করে। সেই জন্য আমাদের কি করতে হয় না, ল্যাবে টেস্ট করে সেগুলো আমাদের বের করতে হয় যে কোন বিক্রিয়ার জন্য কোন অনুঘটকটা কাজ করে, ঠিক আছে। ম্যাঙ্গানিজ অক্সাইড যে সব বিক্রিয়ারই বেগ বাড়িয়ে দেবে সেরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। ম্যাঙ্গানিজ অক্সাইড যে সব বিক্রিয়ারই বেগ বাড়িয়ে দেবে এমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে। বা হচ্ছে যে ফসফরিক অ্যাসিড যেটা ছিল সেটা যে আমাদের সব বিক্রিয়ারই বেগ যে কমিয়ে দেবে সেটা নয়, ঠিক আছে। বেশ, আবার কি বলছে, কোনো বিক্রিয়ায় কোনো অনুঘটক উপযোগী হিসেবে তা পরীক্ষা করে বের করতে হবে, যেটা বললাম এই মাত্র। তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলছে যে তো এই হচ্ছে ব্যাপার। তারপরে এগুলো গল্প লেখা আছে, নিজেরা একটু পড়ে নিবি। এরপর আমরা চলে যাব জৈব উৎসেচক বা এনজাইমে চলে যাব আমরা। বেশ, এটা মুছে দিচ্ছি। দেখ এরপর এনজাইম কাকে বলে। এনজাইম বা উৎসেচক। তাহলে উৎসেচক কাকে বলে, সাধারণত প্রোটিনধর্মী যে দ্রবণীয় জৈব অনুঘটক
সজীব কোষে উৎপন্ন হয় এবং ওই কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে নানা প্রকার রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে কি বলা হয়? উৎসেচক বা এনজাইম। উৎসেচক বা হচ্ছে এনজাইম। উৎসেচক বা এনজাইম, ঠিক আছে? তাহলে কি না, সাধারণত প্রোটিন ধর্মী যে দ্রবণীয় জৈব অনুঘটক, সাধারণত প্রোটিন ধর্মী যে দ্রবণীয় জৈব অনুঘটক সাধারণত প্রোটিন ধর্মী যে জৈব অনুঘটক সজীব কোষে উৎপন্ন হয়, যে জৈব অনুঘটক সজীব কোষে উৎপন্ন হয় সজীব কোষে উৎপন্ন হয়ে কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে কোষ মধ্যস্থ বিক্রিয়াগুলোকে কি করে? নানা প্রকার রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। তাদের কি বলা হয়? এনজাইম বলা হয়। ঠিক আছে, তাহলে তাদেরকে কি বলা হয়? এনজাইম বলা হয়। সেই এনজাইমকে আবিষ্কার করেছিল বিজ্ঞানী বুকনার শুষ্ক ইস্ট সহযোগে শর্করার কোহল সন্ধান পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, বিজ্ঞানী বুকনার প্রথম আবিষ্কার করেছিলেন কিভাবে না, শুষ্ক ইস্ট সহযোগে শর্করার কোহল সন্ধান পরীক্ষা করেছিলেন। অত কোহল সন্ধান জানার দরকার নেই, শুধু মনে রাখবি কি না, বিজ্ঞানী বুকনার এটা আবিষ্কার করেছিলেন। বুকনার, বিজ্ঞানী বুকনার প্রথম এই উৎসেচক জিনিসটা আবিষ্কার করেছিলেন। তো উৎসেচকের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, অর্থাৎ কি বৈশিষ্ট্য বলতে কিরকম না, উৎসেচক হচ্ছে এক একটা নির্দিষ্ট উৎসেচক এক একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরেই কাজ করে, অন্য কোনো সাবস্ট্রেটের উপর উৎসেচক কাজ করবে না। ঠিক আছে, অর্থাৎ কিরকম না, উৎসেচককে সেই জন্য কি বলা হয়, অনেকটা কার সাথে তুলনা করা হয়? তালাচাবি ফ্যাক্টর। উৎসেচককে কি বলা হয় মাঝে মধ্যে? তালাচাবি ফ্যাক্টরও বলা হয়। তালাচাবি ফ্যাক্টর। তার কারণ কি না, তার কারণ হচ্ছে কি না, এক একটা উৎসেচক এক একটা নির্দিষ্ট সাবস্ট্রেট, অর্থাৎ যেমন ধর এক একটা চাবি খোলা, এক একটা তালা খোলার জন্য একটা নির্দিষ্ট চাবিই প্রয়োজন হয়। অন্য কোনো চাবি দিয়ে কি আমরা একটা তালা খুলতে পারবো না, তাই তো? এক একটা চাবির জন্য এক একটা নির্দিষ্ট তালা থাকে। তাহলে ঠিক সেরকম এই উৎসেচকগুলো এক একটা নির্দিষ্ট উৎসেচক এক একটা নির্দিষ্ট বিক্রিয়াতেই কাজ করে, তার বাইরে অন্য কোনো বিক্রিয়াতে ওরা কাজ করে না। ঠিক আছে, তো এই উৎসেচক অনুকূল উষ্ণতার প্রয়োজন হয়, নির্দিষ্ট পিএইচ লাগে। ঠিক আছে, তো তোদের অত কিছু দেওয়া নেই, তার শুধুমাত্র এই উৎসেচক কি জিনিস, এরা কি করে এক একটা বিক্রিয়াতে থাকে, যে বিক্রিয়াটাকে এগুলো সব করে। ঠিক আছে, আর বেশি কিছু এখানে শুধু সেই গল্প দেওয়া আছে, ফেনলাফথলিন এটা সেটা করে দেওয়া আছে। তো ফেনলাফথলিন অত আমরা যাবো না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার আমাদের উৎসেচক, অর্থাৎ বিজ্ঞানী বুকনার আবিষ্কার করেছিলেন। এই উৎসেচক থেকে এই তিনটে জিনিস ইম্পর্টেন্ট আছে টপিক, যেটা হচ্ছে কি সাধারণত প্রোটিনধর্মী যে সমস্ত জৈব অনুঘটক সজীব কোষে উৎপন্ন হয়, তার কোষের নিয়ন্ত্রণাধীনে না থেকে নানা প্রকার রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে, তাকে এনজাইম বলা হয়। এনজাইমকে আবিষ্কার করেছিল বিজ্ঞানী বুকনার। একে কার সাথে কম্পেয়ার করা হয়? তালাচাবি ফ্যাক্টর। আর এখান থেকে কিছু জানার দরকার নেই তোদের লেভেলে। ঠিক আছে, পরে যখন বড় হবি তখন দেখতে পাবি কো এনজাইম কি, অ্যাপো এনজাইম কি, প্রো এনজাইম কি, এগুলো সব পরে আছে, এখন আর কিছু নেই। ঠিক আছে, বেশ বেশ তাহলে এরপর আমরা কি দেখবো না, এরপর আমরা দেখবো তাপগ্রাহী আর তাপমোচী। অর্থাৎ কোথাও কোথাও কি হয় না, প্রচুর পরিমাণে তাপ তৈরি হয়, আবার কোথাও কোথাও কি হয় না, তাপ তৈরি হয় না, অর্থাৎ কম তাপ তৈরি হয়।
অর্থাৎ কি হয়, তাপ উৎপাদক আর একটা হয় না তাপমোচী, একটা হয় তাপগ্রাহী আর একটা হয় তাপমোচী। তাহলে প্রথমে আমরা কি দেখবো, প্রথমে আমরা দেখবো তাপমোচী বা তাপ উৎপাদক। তো তাপগ্রাহী তাপমোচীটা আমরা তাহলে পরের দিন দেখবো, আজকে অনেকটা হয়েছে, আজকে এটুকুই করবি, ঠিক আছে। তাপগ্রাহী তাপমোচীটা পরের দিন দেখবো, তাপগ্রাহী তাপমোচী কি জিনিস, ঠিক আছে। ওকে, চল টাটা।